একটি রাজনৈতিক প্রচারমুখী ভিডিওকে কেন্দ্র করে কিছু বিতর্ক তৈরি হয়েছে। ওটা তো সিনেমা নয়, ওটা পলিটিক্যাল ভিডিও। তো ওই ব্যক্তি যিনি ওই ভিডিও শ্যুট করেছেন, বিবেক অগ্নিহোত্রী, অভিযোগ নাকি যে তাকে এই করতে দেওয়া হয়নি, সেই করতে দিয়ে। এখন তিনি আইন মেনে কি করেছেন, আইন না মেনে কি করতে গেছিলেন, এগুলো সেই সব প্রশ্ন। ওটা টেকনিক্যাল বিষয়, পুলিশ বা হোটেল কর্তৃপক্ষ তারা বিষয়টা দেখবেন। ওটা নিয়ে আমাদের কোনো দলের কোনো বক্তব্য নেই, জানিও না বিস্তারিত। কিন্তু উনি যে নাটকটা করছেন, একদম পরিষ্কার কথা, বেঙ্গল ফাইলস বাংলাকে কালিমা লিপ্ত করতে। পরিষ্কার কথা, দম হলো না গুজরাট ফাইলস করার, দম হলো না মণিপুর ফাইলস করার, দম হলো না উত্তরপ্রদেশ ফাইলস করার, দম হলো না মধ্যপ্রদেশ ফাইলস করার। গুজরাটের গোদ্রার অত বড় দাঙ্গা, অত জনের মৃত্যু, বিলকিসের ধর্ষণ, সেই পরিবারের গণহত্যা, তাদের আবার মুক্ত করে দেয়া, তাদের আবার সুপ্রিম কোর্ট ধরে আনা, ফাইলস হয় না? বিবেক অগ্নিহোত্রী, বিবেকটা কি বিজেপির বিবেক? বিবেক অগ্নিহোত্রীর বিবেক হচ্ছে বিজেপির বিবেক। বিবেক অগ্নিহোত্রী, বিবেক মেড বাই বিজেপি। মণিপুর 2 বছর ধরে জ্বলছে, অ্যাকশন ফিল্ম চাই। ভিডিও মেকার, চিফ মিনিস্টারের বাড়িতে বাংকার, মনে হচ্ছে না মণিপুর ফাইলস করা উচিত? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মনে হচ্ছে না ইউপি ফাইলস করা উচিত? ব্যাপক কেলেঙ্কারি, মৃত্যুর মিছিল, মনে হচ্ছে না মধ্যপ্রদেশ ফাইলস করা উচিত? যে রাজ্য উন্নয়নে এগিয়ে, কেন্দ্রীয় সরকার স্বীকার করে, আন্তর্জাতিক সংস্থা স্বীকার করে, যেখানে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে 50টা, 60টা, 70টা স্কিম, 80টা, সেই রাজ্যে আপনি বিভেদমূলক বিষ ছড়াতে এসছেন আপনার ওই পচা ভিডিও নিয়ে। আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, বাংলাকে কলুষিত করতে চাইছে, তাকে বীর সাজাচ্ছেন। ওকে বলুন আগে গুজরাট ফাইলস করে আসতে, ও দম বুঝবো। ওকে বলুন আগে মণিপুর ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। ওকে বলুন ইউপি ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। যে রাজ্যটা ভালো আছে, উন্নয়ন হচ্ছে, এত বড় সমাজে যদি সামাজিক অপরাধ যা ঘটছে, সরকার প্রশাসন ব্যবস্থা নিচ্ছে সঙ্গে সঙ্গে। আগে 34 বছরের থেকে কমেছে, বিজেপির অন্য স্টেটের থেকে কমেছে। এই ভিডিও নির্মাতা এসে বাংলাকে কলুষিত করার ইন্ধন দিচ্ছেন। ওকে মরিস সেলুলোকে যেরকম অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা থেকে বার করে দেওয়া হয়েছিল, এই বিবেক অগ্নিহোত্রীকেও অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই এই দাবিটাও আমরা করছি না এবং সরকার সেই পদক্ষেপ নিচ্ছে না। তার মানে এই নয় যে উস্কানিমূলকভাবে লাগাতার কে বিজেপির, কে বলছে বাংলা ভাষা বলে ভাষা হয় না, বাংলা ভাষা নাকি বাংলাদেশি ভাষা, কে বলছে বাংলার অমুক, বাংলাকে বদনাম করো, বাংলাকে বদনাম করো, আর সেই জন্য এইসব ভিডিও মেকারকে নামিয়েছে। কিসের ফিল্ম? বিভিন্ন বিয়ে বাড়িতে যেরকম ভিডিও শুট হয়, এরকম ভিডিও শুট, তার সঙ্গে ওইসব আজকালকার ওই এআই গ্রাফিক্স ওইসব দিয়ে বিকৃত কিছু করে বাংলায় ভেদাভেদ ছড়াবার চেষ্টা। তীব্র নিন্দা করছি। উনি বাংলার অস্মিতার কথা কি বলতে গিয়ে একদিকে সত্যজিৎ রায়ের নাম নিচ্ছেন, আরেকদিকে ওই কি সুরাবুদ্দিন কি রোড রাস্তা, তার নাম। সত্যজিৎ রায়ের নাম বিবেক অগ্নিহোত্রীর মুখে মানায় না।
সত্যজিৎ রায়ের রাজ্যে এসে, সত্যজিৎ রায়ের বাংলা এসে আপনি বাংলাকে কলুষিত করছেন। গুজরাট ফাইলস করেননি কেন? ওটা তো অনেক বড় ঘটনা। গুজরাট ফাইলস করেননি কেন? বিষয়বস্তু যদি হয় কোনটা ভয়ঙ্কর, কোনটা বড়, তাহলে গুজরাট ফাইলস করেননি কেন? তাহলে ইউপি ফাইলস করছেন না কেন? তাহলে মণিপুর ফাইলস করছেন না কেন, যেখানে চিফ মিনিস্টারের বাড়িতে বাংকার তৈরি করতে হয়? এতটা হিংসা চলছে সেখানে। সত্যজিৎ রায়ের নাম নিচ্ছেন। সত্যজিৎ রায়ের নাম আপনার মুখে মানায় না। সত্যজিৎ রায়ের নাম আপনার মুখে মানায় না। সত্যজিৎ রায়, তার বাংলাকে আপনি অপমান করতে আসছেন। সত্যজিৎ রায়ও আপনাকে সমর্থন করতেন না। সুরাবুদ্ধি এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি এভিনিউ করতে বলছেন। যদি বাংলার রশ্মিতার কথা, উনি কে? মুখ্যমন্ত্রী বলছেন। উনি কে? হু ইজ বিবেক অগ্নিহোত্রী? কে বিবেক অগ্নিহোত্রী? একটা ভিডিও তৈরি করে ইতিহাসের সঙ্গে যুগে 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 কিছু নাম থেকে গেছে, আমাদের অতীত থেকে অনেকে করে রেখে গেছেন। কথায় কথায় নাম বদল। আমি তো বলছি, উনি তো এই বিবেক হচ্ছে বিজেপির বিবেক, বিবেক অগ্নিহোত্রী। ওনার বিবেকটা তো বিজেপির কাছে বন্ধক দেয়া আছে, বিজেপির বিবেক। সেই জন্যই বিজেপির কথাগুলো বলছেন। বাংলা সম্পর্কে কি জানেন? ওনাকে তো রাজনৈতিক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে করার জন্য। উনি গুজরাট ফাইলস আর মণিপুর ফাইলস করেননি কেন? পরিষ্কার কথা। কোন ঘটনাগুলো বড়? গুজরাটের ঘটনা বড় নয়? মণিপুর এখনো জ্বলছে, বড় নয়? যান না ওই বিয়ে বাড়ির শুটিং এর মতো শুটিং করতে, যান না মণিপুরে। বরযাত্রী জামাই আদর করে দেবে মণিপুরে। যেখানে সিএম এর বাড়িতে বাংকার করতে হয়, ক্যামেরা নিয়ে একবার পরিচালক কোনা দেখান না ওখানে গিয়ে। বিবেক অগ্নিহোত্রী। শ্রমিক ভট্টাচার্য বলছেন এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত চূড়ান্ত লজ্জার। কোনো লজ্জার নয়। আমরা অত্যন্ত কড়াভাবে বিবেক অগ্নিহোত্রীর ক্রিয়াকলাপের নিন্দা করছি। হোটেলে কি হয়েছে ওই নিয়ে কোনো কথা বলতে পারবো না। জানি না উনি কি নিয়ম মেনেছেন কি মানেননি, আমাদের সাবজেক্ট নয়। কিন্তু উনি যে বিজেপির অ্যাসাইনমেন্ট নিয়ে গুজরাট ফাইলস, মণিপুর ফাইলস, ইউপি ফাইলস না করে বাংলাকে কালিমালিপ্ত করতে এসছেন, তো এতে তো বিরোধীদের হাত শক্তিশালী করতে এসছেন উনি। তাই বিরোধীরা তো ওনার হয়েই কথা বলবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। বিরোধীরা ওনার হয়েই কথা বলবে। সেটা তো বিবেক অগ্নিহোত্রী এই পরিচালক। তিনি এর আগে কাশ্মীর ফাইলস বানিয়েছেন, তারপর কেরালা ফাইলস, এখন বেঙ্গল ফাইলস। বারে বারে এই ধরনের বিভিন্ন ফাইলস তুলে এনে এই ধরনের সিনেমা তিনি বানাচ্ছেন। কিন্তু সমস্তটাই এজেন্ডা, পুরোটাই এজেন্ডা। এবং কোন স্টেটগুলোকে কি অ্যাঙ্গেলে দেখাতে চাইছেন, কি ন্যারেটিভ দিতে চাইছেন। আমি তো বলছি একটা গুজরাট ফাইলস করে দেখান না, একটা মণিপুর ফাইলস হোক না। ইউপিতে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ গণধর্ষণ, খুন, এবং মেয়েটি যাতে বিচার না পায়, যারা বিচার চাইছিল তার বাড়ির লোককে খুন, এই জিনিস ইউপি দেখিয়েছে। করুন ফাইলস, তারপর কথা বলুন। তো এ তো পুরো ন্যারেটিভ তৈরি করতে আসছে। সে আবার বীর সাজছে, বড় বড় কথা। বিবেক অগ্নিহোত্রী একটা অভিযোগ যে তারা দুদিন আগেই সমস্ত পারমিশন হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছিল। তারা এর আগে চেয়েছিল যে কলকাতার কোনো একটি প্রেক্ষাগৃহে তারা এই ট্রেলার লঞ্চ। বিবেক অগ্নিহোত্রী বাংলায় বিষ ছড়াতে আসছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। যার গুজরাট ফাইলস, মণিপুর ফাইলস, বিজেপি শাসিত রাজ্যগুলোর ফাইলস করার দম হয় না, তিনি কোনো পরিচালকই নন। বিয়ে বাড়ির একটা ভিডিও ফটোগ্রাফার নিজেকে পরিচালক বলছে। ওনার অভিযোগ যে আমি হোটেলে সমস্ত হোটেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। উনি ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন, নাটক করার চেষ্টা করছেন। মূলত এখানে বিষ ছড়াতে এসছেন, এখানে বিষ ছড়াতে এসছেন। এবার আইনে কোথায় কি হয়েছে, টেকনিক্যালি উনি ওনার ফল্ট আছে তাদের ব্যাপার, কিন্তু পলিটিক্যালি
উনি বিষ ছড়াতে এসছেন, উনি আগে ওনাকে জবাব দিতে হবে। গুজরাট ফাইলস, মণিপুর ফাইলস না করে শুধু বিজেপি যে রাজ্যগুলোকে নিজেদের চোখ দিয়ে বিভ্রান্তিকর ভাবে দেখাতে চাইছে, উনি শুধু সেইগুলোতে আসছেন কেন? বলছি, পেট্রোলিয়াম মন্ত্রকের ওয়েবসাইটে তাতে প্রথমে ভারতের পতাকা, তার নিচে সাভারকারের ছবি। 9 দশকের গোড়ায় মরিস সেরুলোকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল কলকাতা পুলিশ, এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এসেছিল, ত্রিসীমানায় যেন না দেখা যায়। তো এই বিবেক অগ্নিহোত্রী বিজেপি শাসিত রাজ্যগুলোর তিনি দেখতে পান না, তিনি গুজরাট দেখতে পান না, তিনি মণিপুর দেখতে পান না, তিনি উত্তরপ্রদেশ দেখতে পান না। বিজেপি তাকে যেখানে যেখানে নামায় তিনি সেখানে গিয়ে শুটিং করে তার বিষ ছড়াতে, মেলাইন করতে নেমে বাংলা এসছেন। ওকেও অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। মমতা ব্যানার্জি সরকার আছে বলে, গণতন্ত্র আছে বলে এটা বেঁচে গেল, যে আমরা ওসব কিছু করছি না। পেট্রোলিয়াম মন্ত্রকের ওয়েবসাইটে জাতীয় পতাকা, তার নিচে সাভারকারের ছবি, তার নিচে গান্ধীজি, তারও নিচে নেতাজি। কোথায়? পেট্রোলিয়াম মন্ত্রকের ওয়েবসাইটে। অত্যন্ত খারাপ, প্রথমে সাভারকার হয় নাই কখনো। এ তো দেশের ইতিহাসকে, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা। ওপরে যদি সাভারকার থাকেন, যার লড়াইয়ের থেকে বেশি চর্চা হচ্ছে মুচলেখা নিয়ে বেশি চর্চা, যে আমি আর করিব না, আমাকে মুক্তি দেওয়া হোক। যত না সংগ্রামের চর্চা, তার থেকে বেশি হচ্ছে মুচলেখার চর্চা। এখন বিজেপি তার রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, সেই জন্য দেশ বরেণ্য যারা লড়াই করেছেন তাদের নাবিয়ে ওপরে সাভারকারের ছবি, আবার সেটা কেন্দ্রীয় সরকারের একটি মন্ত্রকের ওয়েবসাইটে, এটা লজ্জা, অবিলম্বে চেঞ্জ হওয়া উচিত। একটা প্রশ্ন এই বিবেক অগ্নিহোত্রী ইস্যুতে মনে হয় খুব দৃষ্টিদার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সবসময় কৃষ্টির কালচারে একটা ভূমি, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের বাক স্বাধীনতা থাকবে, মানুষের সিনেমা দেখার অধিকার থাকবে। এই ধরনের সিনেমা যখন কাশ্মীর ফাইলস এসছে, বা কেরালা স্টোরি এসছে, বা কেরালা ফাইল এসছে, এখন বেঙ্গল ফাইলস, এই ধরনের স্টোরিগুলোকে বা এই ধরনের সিনেমাগুলোকে কেন মানুষের সামনে ছেড়ে দেওয়া যায়? মানুষ কেন বিচার করবে না? তার কারণ হচ্ছে, তারপর যখন কোনো একটা ভেদাভেদমূলক বিষ ছড়ানোর যে বিভেদটা তৈরি হবে, সেটা থামাবার দায়িত্ব তখন কি এসে আপনারা নিতে আসবেন? সাধারণ সিনেমার মধ্যে দিয়ে রাজনৈতিক বক্তব্য থাকা, সরকারের কেউ ভালো বলতে পারেন, কেউ সমালোচনা করতে পারেন, কেউ কিছু নাও বলতে পারেন, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু যদি কেউ বেছে বেছে কাউকে এক একটা রাজ্যকে বদনাম করতে পাঠানো হয়, কাশ্মীর, কেরল, বাংলা, গণহত্যা গুজরাট, গণহত্যা তাণ্ডব মণিপুর নেই, তা আপনি কি করে এটাকে সাধারণ সিনেমা বলবেন? কি করে বাক স্বাধীনতার কথা আসবে এখানে? যে বিবেক অগ্নিহোত্রী বিবেকটা বিজেপিকে বন্ধক দেয়া, তো তার কি করে বাক স্বাধীনতা থাকবে? তিনি তো এমনি পরাধীন। হুগলিতে যে নার্স, সেই নার্সের মৃত্যুতে আজকে তাদের ইচ্ছে অনুযায়ী কেন্দ্রীয় হাসপাতালে সেখানে ময়নাতদন্ত হচ্ছে। এবার তারা দাবি করেছেন যে পুলিশ নয়, রাজ্য পুলিশ নয়, আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। দেখুন, একটি মৃত্যু অত্যন্ত দুঃখের, একটা বাচ্চা মেয়ে নার্স মারা গেছে, দুঃখের। এই মৃত্যু হলেই যে এই নয়, এটা এই হলে হতে পারে, এবং সিবিআই চাই। এই নাটকগুলো যারা করছেন তারা করুন। আমরা তো বলেছি, আরজি করেও আপনারা দেখেছেন, সিবিআই ডেকেছিলেন, এনেছেন, সিবিআই বলেছে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে ঠিক কাজ করেছে। এখন বাবা মা বলছেন সিবিআই কেউ মানি না। তো সুতরাং এখানে তো কোনো লুকোবার কিছু নেই। আইনে কলকাতা পুলিশ, মনে রাখবেন, এর মধ্যে এমন কয়েকজন এই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করেছে যে ফাঁসির আদেশ আদায় করে এনেছে, কিন্তু 50 দিন 60 দিনের মধ্যে বিচার কমপ্লিট করে ফাঁসির আদেশ আদায় করে এনেছে। ফলে এরা যদি আবার নতুন করে আমরা সিবিআই আনতে চান, আবার লিখে রাখুন 6 মাস বাদে আপনাদেরই ব্রেকিং চলবে। এদের আত্মীয়রা বলছেন সিবিআই এর কাজে হতাশ, মিটে গেল। পরিবারের পাশাপাশি বিজেপি তাদেরও দাবি রাজ্য সরকারের উপর কোনো আস্থা নেই, সিবিআই তদন্ত হোক, এবং রাজ্য প্রশাসন ঠিকভাবে কাজ করবে না এই মৃত্যুর ক্ষেত্রে। তো বিজেপি এসব নাটক কাদের করছে? আচ্ছা, বিজেপির কি দোকান কাটা? বিজেপির সামনে অভয়ার বাবা মা বলছেন সিবিআই
অভয়ের বাবা মা কি বলেছেন, আরো খারাপ বলেছেন যে সিবিআই টাকা খেয়ে তদন্ত বন্ধ করে দিয়েছে, রাজ্য সরকার টাকা খাইয়েছে, আর কুণাল ঘোষ গেছিল সিজিওতে সেই টাকা সেটেল করতে। তো অভয়ের বাবা মা বলেছেন। তো বিজেপি আগে সেটা ঠিক করুক, বিজেপি আবার সিবিআই চাইছে কি করে? এরকম একজন অভয়ের বাবা মা তো বলছেন সিবিআই এর উপর অনাস্থা, তাহলে বিজেপি আবার এই দুটো রকম কথা আসছে কি করে? রাজ্যের উপর আস্থা নেই, কার নেই? এই বিজেপি। তোমার কি ধারণা বিরোধী দল হচ্ছে রাজ্যের উপর আস্থা রাখবে বলে? বুধবার মৃত্যু হয়েছে তাদের সন্তানের, কিন্তু আজকে এত টাল বাড়ানোর পর ময়নাতদন্ত হলো, এই সবকিছুর জন্য প্রশাসনের দিকে আঙুল তুলতে যায় না। দেখুন প্রশাসন কি করবে? মৃতদেহ বের করার সময় বাধা, সিপিএম আর বিজেপি শকুনের রাজনীতি করলো, মৃতদেহ কে দখল নেবে, এইগুলো তো ডিস্টার্ব হচ্ছে, তো সবাই দেখেছেন। ওখানে আমাদের কোনো কিচ্ছু লুকোবার নেই, এবং কোথায় কেন কি এই ভয়ঙ্কর সিদ্ধান্ত মেয়েটিকে নিতে হলো বা ওখানে কি হয়েছে সেগুলো তদন্ত করলেই বেরিয়ে আসবে। অন্যদিকে অভয়ের বাবা মা শিক্ষক মৃত্যুতেও অন্যদিকে অভয়ের বাবা মা আজকে তারা রাষ্ট্রপতিকে মেল করেছেন যে কলকাতা পুলিশের দ্বারা তারা নির্যাতিত মেয়ের প্রথম মৃত্যুবার্ষিকী। আজকে কি বার? শনিবার, মানে মঙ্গল বৃহস্পতি শনি, মানে অভয়ের বাবা মা যা যা কথা বলেন দেখবেন সোম বুধ শুক্র একদিকে যায়, মঙ্গল বৃহস্পতি শনি আর একদিকে যায়, জোয়ার ভাটা অনুযায়ী থাকে, অমাবস্যা পূর্ণিমা অনুযায়ী থাকে, ফলে বলা খুব মুশকিল ওনারা কবে কার উপর আস্থা রাখছেন, কবে কার উপর আস্থা রাখছেন না। অত্যন্ত দুর্ভাগ্য। বলেছেন দুদিন বাদে বলবেন রাষ্ট্রপতি ওনাদের কথা শোনে না। এই তো দিল্লি ঘুরে এলেন পর্যটকের মতো, কেউ দেখা করেছে? দিল্লির বিজেপির নেতাদের বড় কেউ রাষ্ট্রপতির কাছে তো টাইম চেয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে তো টাইম চেয়েছিলেন, হোম মিনিস্টারের কাছে তো টাইম চেয়েছিলেন, কে টাইম দিয়েছেন? ওই তো বললাম, সম্বুধ শুক্র ওরা একরকম বলেন, মঙ্গল বৃহস্পতি শনি ওরা আর এক রকম বলেন। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে নার্সিং পড়ুয়া মারা গেছে, নার্স মারা গেছে, শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার তিনি রেফার করেছিলেন মৃতদেহ মেডিকেল কলেজের মর্গে। তিনি যে রেফার করেছেন সেখানে যে চিঠি তিনি পাঠিয়েছেন সেখানে তিনি লিখেছেন যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশনের জন্য এখান থেকে মৃতদেহ পাঠানো হলো কলকাতা মেডিকেল কলেজে। একজন সুপার তিনি সোশিও পলিটিক্যাল সিচুয়েশনের কথা উল্লেখ করছেন মৃতদেহ এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত করার জন্য। এটা কেন লিখবেন একজন সুপার? আমি বলতে পারবো না, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একজন সুপার কেন লিখেছেন, হয়তো যেভাবে ডিস্টার্ব করেছে, যেভাবে পলিটিক্যাল ওই সিপিএম যাচ্ছে, বিজেপি যাচ্ছে, নিজেরা মারামারি করছে নিজেদের মধ্যে, দেখেছেন? নিজেদের মধ্যে মারামারি করছে, গায়ে হাত দিয়ে দিয়ে টানাটানি করছে, কারা মৃতদেহ নিয়ে রাজনীতি করবে, সেই সব জন্য হয়তো লিখেছেন, বলতে হবে। পুলিশকে জানালে হয়তো সমস্যাটা সমাধান। নিশ্চয়ই জানিয়েছেন, কে বলেছে তো জানাননি? আবার তারপর তো আপনারা প্রথমে তো প্ররোচনাটা দেখাবেন না, তারপর তো আপনারাই ব্রেকিং দেখাবেন যে পুলিশ এরকম একটা শোকের মুহূর্তে ডেড বডি নিয়ে চলে গেল। এরপরে শিক্ষকের মৃত্যু নিয়েও কালকে অনেক কিছু আপনারা একটা আচরণবিধি তৈরি করে দেবেন চ্যানেল থেকে, আচরণবিধি, এটা একটা গাইডলাইন ফ্রম এবিপি আনন্দ, গাইডলাইন ফ্রম 24 ঘন্টা, গাইডলাইন ফ্রম TV9, গাইডলাইন কি কি করা উচিত। অমুক জায়গায় যদি মৃতদেহ আসে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন, তাহলে ব্রেকিংয়ে এইভাবে চলবে। আপনারা যদি এটা ঠিক করে দেন তাহলে এটা পুলিশ প্রশাসনের সুবিধা হয়। যে কুণালদার শিক্ষক মৃত্যু নিয়েও কালকে অনেক বিশৃঙ্খলা হয়েছে, বিরোধীরা এই বিষয়টাকে নিয়ে সামনে নিয়ে আসছে এবং চাপানোতর চলছে। শিক্ষকের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই যে 26,000 যেভাবে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো, এনাদের উপর যে মানসিক চাপ পড়বে এ তো খুব স্বাভাবিক ব্যাপার। এই জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা হতে পারে না, অমানবিক। আমি জানি না ঠিক কেন কোন রোগ থেকে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু উনি একজন যোগ্য শিক্ষক ছিলেন বলেই শুনেছি। যোগ্য শিক্ষকের মৃত্যু তার পরিবারকে কাজে দিশেহারা করে দিয়েছে, এত চাকরি চলে গিয়েছে। স্বাভাবিক, এর জন্য দায়ী হচ্ছে যারা পৈশাচিকভাবে চাকরি খাবো, সকলের চাকরি খেতে হবে বলে যারা কোর্টে গেছে তারা দায়ী। এই সিপিএম, এই কংগ্রেস, এই বিজেপি, এরা দায়ী। এক প্রাক্তন বিচারপতি এখন সাংসদ দাপটের সঙ্গে বলছেন চাকরি খাবো, তারা দায়ী। কিন্তু এই গোটা ঘটনায় এসএসসি
এবং রাজ্য সরকার কি দায় এড়াতে পারে? দায় এড়ানোর কথা পরিস্থিতি তৈরি হতো না। দায় এড়ানোর কথা হচ্ছে না। ত্রিপুরায় যখন গোটা রাজ্যের প্যানেলটা বাতিল হয়ে গেছিল, তখন সিপিএম জমানার প্যানেল, পরে বিজেপিও সামলাতে পারেনি, তখন এই উকিলরাই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন কয়েকজনের ভুলের জন্য সবার চাকরি যেতে পারে না। আর তারাই আবার এখানে উল্টো কথা বলছে, আগে সকলের চাকরি খেতে হবে। বলছি 1946 সালে কলকাতায় গণহত্যার প্রতিবাদ আজকে কলেজ স্কোয়ার থেকে মিছিল করছেন শুভেন্দু অধিকারী। দেখুন, একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন, এই যে শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান কবে ছিল? নবান্ন অভিযান ছিল যেদিনকে রাখি ছিল, রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার দিন নবান্ন অভিযান, জন্মাষ্টমীর দিন আর এক রাজনৈতিক অভিযান, অথচ মুখে তারা বলবে হিন্দু সনাতনী। এটা হতে পারে? যে কোনো রাজনৈতিক কর্মসূচি, যে কোনো দলের কর্মসূচি যে কোনো দিন হতে পারে। জন্মাষ্টমীর দিন, শ্রীকৃষ্ণর আবির্ভাব দিবসে সব জায়গায় শ্রীকৃষ্ণের পূজা হচ্ছে, শ্রীকৃষ্ণের বন্দনা হচ্ছে। কেউ যদি হিন্দু বলে নিজেকে, তাহলে রাখের দিন নবান্ন চলো, জন্মাষ্টমীর দিন রাস্তা আটকে। আমি গোড়া থেকে বলছি, সব তৎকাল বিজেপি ভেজাল হিন্দু, এগুলো অতৃপ্ত আত্মা। বলছি বেঙ্গল ফাইলস নিয়ে যখন বিতর্ক চলছে, সেই সময়কার ঘটনা নিয়ে আজকে স্মরণ পদযাত্রা করছেন গণহত্যা নিহতদের প্রতি। এগুলো তো সব এক সূত্রে বাঁধা। যাকে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যে আপনি ওই ভিডিও প্রকাশ করবেন, আর সেখান থেকেই অ্যাসাইনমেন্ট আসছে মিছিল করে ওটাকে প্রমোট করবে। এগুলো তো সমস্তটাই একই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে। শিক্ষক, যোগ্য শিক্ষক মৃত্যুতে অভিজিৎ গাঙ্গুলি বিজেপি এমপি, তিনি বলছেন প্রথম থেকেই বলেছিলাম যোগ্য অযোগ্য শিক্ষকদের দুটো তালিকা সুপ্রিম কোর্টে নিজে রিভিউ পিটিশন করে আবেদন করতে। এরা যোগ্যদের দেখুন, সহমর্মিতা রাখুন, তাহলে ইন্ডিয়ান জুডিশিয়াল সম্পূর্ণ দ্বিচারিতা করছেন। ওনার একাধিক স্টেটমেন্ট আছে, সকলের চাকরি, আশা করি সবার চাকরি চলে যাবে, এই ধরনের স্টেটমেন্ট ওনার একের পর এক আছে। মানে বাম উকিলরা, বিজেপির উকিলরা, কংগ্রেসের কিছু উকিল, এরা সবার চাকরি খাওয়ার রাজনীতি করছেন, অকারণে ব্যাপারটাকে জটিল করেছেন। তারাই এখন ভালো সাজতে নামছেন, মায়া কান্না কাঁদছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে আসলে আনুগত্যি দাঁড়ালেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জালিয়াতি ধরা পড়ে যাওয়ায় তিনি ভাবছেন এভাবেই যোগ্য শিক্ষকরা একে একে মারা যাবে। অত্যন্ত কুরুচিকর কথাবার্তা, অত্যন্ত কুরুচিকর কথাবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া পাশে আছেন, সেই জন্য গ্রুপ সিডি চাকরি চলে যাওয়ার পরও তাদের পরিবারকে ভাতা দিয়েছিলেন। সেটাও তো এই রামবামেরা গিয়ে কোর্টে গিয়ে বন্ধ করিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা বা কর্তব্যবোধ এদের কাছ থেকে শিখতে হবে না। তিনি বলছেন এখনো সময় আছে, এসএসসির কাছে যোগ্য অযোগ্যদের তালিকা রয়েছে, সেটা প্রকাশ করুন। আর আপনাদের ওনার কাছে যদি কোনো ফর্মুলা থাকে, কোর্টে তো কেস রয়েছে, উনি সেখানে একটা পিটিশন দিয়ে বলুন যে আমি যেহেতু কেসটা আমি দেখেছি, আমি জানি এখানে এই সলিউশন হতে পারে। উনি প্রকাশ্যে বলুন, সাংবাদিকদের ডেকে বলুন এই হবে ফর্মুলা। উনি ফর্মুলাটা লিখে রাজ্য সরকার বা এসএসসিকে একদম নির্দিষ্ট ফর্মুলা লিখে দিন, লিখে সকলের সামনে জানিয়ে দিন যে উনি দিচ্ছেন। যদি সলভ হয়ে যায় উনি তার ক্রেডিট পাবেন, কি অসুবিধা আছে? আমরা চাই মানুষের চোখের জল মুজুক। আপনারা এই চোখের জল ফেলিয়েছেন, আপনার কাছে যদি কোনো ফর্মুলা থাকে আপনি কোর্টে বলুন, রাজ্য সরকারকে বলুন, এসএসসিকে বলুন, লিখে দিন, তা ফর্মুলাটা দিন। আপনি তো একসময় বলেছেন একটা কমিটি করলে অত্যন্ত ফর্মুলা বেরোতে পারে। আপনি যদি দেখতে পান, আপনি একটা ভিজুয়ালাইজ করছেন যে একটা ফর্মুলা আছে, তা ফর্মুলাটা সকলের সামনে বলে দিন। এটাও বলছেন যে আপনারা জোচ্চুরি করবেন, দুর্নীতি করবেন, মানুষ তাহলে যাবে কোথায়? প্রশ্ন করছেন অভিজিৎ গাঙ্গুলি। দেখুন, এগুলো ওনাকে এবারে তাহলে বিজেপি রাজ্যেরগুলো যদি ধরা যায়, তা উনি তারপর কি উত্তর দেবেন সেখানে? তাহলে ব্যাপমটা হলে কি উত্তর দেবেন? একটা সিস্টেমে অধিকাংশ কাজ ভালো হয়েছে, অধিকাংশ কাজ ঠিক কাজ হয়েছে, কিছু লোক কিছু ভুল করেছে, তার মানে এই নয় যে তার জন্য সকলকে শাস্তি পেতে হবে। তাহলে এবার উন্নাও, হাথরাস, প্রয়াগরাজে যখন ধর্ষণ হবে, তো সেগুলোর দায় কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেবেন? তো দাদা, প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন এবং সামনে দেওয়ালিতে জিএসটির কিছু জায়গায় ঘোষণা হতে পারে যে কমানো ট্যাক্স। জিএসটি নিয়ে উনি গল্পটা বন্ধ করুন।
তার কারণ হচ্ছে জিএসটি নিয়ে রাজ্য সরকার বারবার স্পষ্টভাবে বক্তব্য জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বক্তব্য জানিয়েছেন। জিএসটি নিয়ে দুটো মেজর পয়েন্ট আছে, বাকিগুলো আমি এখানে এত বিস্তারিত আসছি না। একটা হচ্ছে সাধারণ মানুষ বা গরিব মানুষের ব্যবহারের প্রোডাক্টগুলোতে বেশি জিএসটি রয়েছে, আর ধনী বা ধনীতম মানুষদের যেগুলো প্রোডাক্ট তাতে জিএসটিটা কম। ফলে সাধারণ মানুষের উপর চাপ পড়ছে বেশি। এগুলোকে তো ঠিক করতে হবে। মুড়ি পর্যন্ত জিএসটিতে ঢুকিয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা, যে দুটো অত্যন্ত জরুরি। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে এখান থেকে 18% জিএসটিটা তুলুন। মানুষ বাঁচার জন্য জীবন বীমা করে, বাঁচার জন্য চিকিৎসা বীমা করে, স্বাস্থ্য বীমা করে, তার উপরে আপনারা 18% জিএসটি বসিয়ে রেখেছেন। তো ফলে এই কমাচ্ছি করেছি দেখবো এসব বলা যাবে না। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা পরিষ্কার মানুষের স্বার্থে যে ফর্মুলা দিয়েছে সেগুলো আগে কার্যকর করুন। দুটো ছোট ছোট বিষয় আছে। একটা হচ্ছে আজকে গতকাল রাতে বেলঘুরিয়া চাঁদার জন্য এক যুবককে বেধড়ক মারধর করা হয়েছে, আর অন্যদিকে মেদিনীপুরের খেলার মাঠে দেখা যাচ্ছে পুরো প্রধানের ভাইপো নেবে মাঠে নেবে। অত্যন্ত খারাপ কাজ, অত্যন্ত খারাপ কাজ, কড়াভাবে নিন্দা করছি। ফুটবল খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু সেখানে যদি মাঠে ঢুকে কোনো দায়িত্বশীল লোক রেফারিকে মারধর করে, রেফারি গায়ে পা তোলে, সে যে দলই করুক, তীব্র ভাষায় নিন্দা করছি। এই ধরনের আচরণগুলোর জন্য তিনি যে দলের সঙ্গেই যুক্ত থাকুন, দল অস্বস্তিতে পড়ে, মনে হয় যেন ক্ষমতার দম্ভে এই ধরনের হাত পা উঠছে। এই রেফারিকে যেভাবে পদাঘাত করা হয়েছে তীব্র নিন্দা করছি, এবং রেফারি যিনি খেলা চালাচ্ছিলেন তার কাছে একজন নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। মালদার জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বলছেন যে যারা বিজেপি করেন লাথি মেরে বাংলাদেশে পাঠাবো। অজিনাকে আরেকটু খারাপ শব্দ ব্যবহার করেছিল। না না, ওটা বিজেপি কথায় কথায় বলে ওদের পাঠাবো, ওইটা বলতে গিয়ে কোথাও একটা কিছু বলেছেন, ফলে পুরোটা না শুনে বলতে পারবো। পদ্মশ্রী পদকজয়ী সাঁতারু বুলা গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যে চুরির ঘটনা ঘটেছে, তিনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী বুলা চৌধুরী, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী আমার পদ্মশ্রী চুরি আটকাতে পারলেন না। দেখুন, এটা যে চোর কারোর বাড়িতে চুরি করতে যাচ্ছে তাদের পক্ষে বোঝা মুশকিল যে তিনি পদ্মশ্রী পেয়েছেন না পদ্মভূষণ পেয়েছেন, এটা খুব সমস্যার ব্যাপার। ফলে তাহলে তো একটা আলাদা, মানে এটা খুব মুশকিল। তা এবার একটা কোথাও একটা ঘটনা ঘটেছে, একটা চুরির ঘটনা ঘটেছে, সে তো কেন্দ্রীয় সরকার শাসিত বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়েছে, তদন্ত করেছে কেন্দ্রের সংস্থা সিবিআই, সেটা এখনো বেরোয়নি। বুলা একজন মানে বাংলার গর্ব, তার বাড়িতে চুরি হয়েছে, একটা দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু তার সঙ্গে মুখ্যমন্ত্রী কে উল্লেখ করে কোনো আক্রমণ করা, মানে এটা খুবই সমস্যা। এখন তাহলে তো মানে এদের যে ওখানে ওই এলাকায় যে দু চারজন এসব চুরি মুড়ি এসব কী ব্যাপার, বুঝবে কি করে যে এই বাড়িটা মানে কিসে, সে কি পদ্মশ্রী নিয়ে গেছে কিছু? পদকটা নিয়ে চলে গেছে। পদ্মশ্রী পদক চুরি, পদকটা ছিল ওটা নিয়ে চলে গেছে, সব পদক নিয়ে ওটাও নিয়ে ছিল, সবই চুরি হয়েছে। একটা বাজে ঘটনা, বাজে ঘটনা, পুলিশ নিশ্চয়ই দেখছে। না না, বুলা একজন গর্ব, বুলা চৌধুরী গর্ব, কিন্তু কথায় কথায় তাদের মতো সেলিব্রিটিরা যদি দুম করে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে স্টেটমেন্ট করে, তাহলে আমাদেরও তখন আবার একটা ঠিক না, সব কিছুটা সবে হয় না। আপনি সমাজের মধ্যে আছেন, সমাজের ভালোটাও দেখতে পাচ্ছেন, আবার দু একটা ঘটনা, এগুলো তো যুগ যুগ ধরে এই ধরনের সমস্যাগুলো থাকে। এবার সেখানে যদি মুখ্যমন্ত্রীকে জড়ান তাহলে খুব সমস্যা। যে আজকে তিনি বলেছেন যে এ রাজ্যের সব থেকে বেশি ক্ষমতাশালী যিনি, তিনিই বাধা দিচ্ছেন ট্রেলার লঞ্চে। দুবার চেষ্টা করলাম, দুবারই থামিয়ে দেওয়া হলো। দূর, কে বিবেক অগ্নিহোত্রী? বিবেক অগ্নিহোত্রী বাংলায় বীজ ঢালতে আসছেন, তাও বিবেক মানে বিজেপির বিবেক। তো সেই জায়গাটাতে মানুষ সচেতন আছেন। এবার কোন টেকনিক্যাল গ্রাউন্ডে ওনার কি পারমিশন ওনার ছিল না, কি হয় না, সেগুলো সব টেকনিক্যাল ব্যাপার, কিন্তু উনি আসছেন। আমি তো আবার বলেছি, ওনার দম হয় না কেন? আপনারা জিজ্ঞাসা করলেনই মানে আমরা কেন? আপনারা তো জিজ্ঞেস করলেন না যে গুজরাটে অত বড় ঘটনা, আপনি গুজরাট ফাইলস করলেন না কেন? তখন আপনারা জিজ্ঞেস করছেন না কেন?
মণিপুরে এত বড় ঘটনা ঘটছে, মণিপুর ফাইলস হলো না কেন? মিডিয়া জিজ্ঞেস করছে না কেন? মিডিয়া ওকে ও হিরো সে যে বড় বড় কথা বলে যাচ্ছে, আপনারা সেইগুলো নিয়ে আমাদেরকে এসে ভিলেন করছেন। নিজেরা জিজ্ঞাসা করতে পারলেন না যে আপনি গুজরাট ফাইলস করেননি কেন, ইউপি ফাইলস করেননি কেন, মণিপুর ফাইলস করেননি কেন? গতকালই আমাদেরকে ইন্টারভিউ দিয়েছিলেন বিবেক অভিযাত্রী, তিনি বলেছিলেন যে আগামীকাল আমার এই ট্রেলার লঞ্চ সেটা করতে দেওয়া হবে না, রাজ্যের শাসক দল এবং সরকার চাপ সৃষ্টি করে যাতে ট্রেলার রিলিজ না করা যায়, এবং সেই আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে। দেখুন, এবিপি আনন্দর কাছে, নাম করে বলছি, কোনো শত্রুতা নেই, টেকনিক্যাল কারণে এবিপি আনন্দর কাছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আগের দিন আপনাদেরকে বোধহয় বলে দিয়েছিল যে আমারটা এটা হতে দেবে না, ফলে আপনারা এটা বারবার দেখাবেন এবং দেখানো উচিত। একইভাবে নবান্ন অভিযানের আগের দিন আমি বলেছিলাম কাল বিজেপি অভয়ার বাবা মাকে সামনে ঠেলে দিয়ে ওরাই মেরে নাটক করে দেখাবে, আমারটাও তাহলে একটু দেখাবেন, আমি তো আগে বলে দিয়েছিলাম। কলকাতা পুরসভার একটা অনুমতি দরকার হয় এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে, এবং সেই কারণেই পুলিশ গিয়ে ট্রেলার দেখানো বন্ধ করেছে। তার প্রশ্ন, বিবেক অভিনেত্রীর প্রশ্ন, তাহলে আগে কেন জানানো হয়নি? এটা ওদের প্রশ্ন চলতে চলতে বন্ধ করে দেওয়া যায় কি? এটা গণতন্ত্র এ রাজ্যে? গণতন্ত্র শেখাচ্ছেন বলে এখনো দাঁড়িয়ে আছেন। এ রাজ্যে যদি গণতন্ত্রটা না থাকতো, মরিস সেলুলারের মতো গাড়িতে তুলে এয়ারপোর্টে পাঠিয়ে বার করে দেওয়া হতো, অবাঞ্ছিত বলে দেওয়া হতো। এ রাজ্যে বড় বড় কথা বলতে পারছেন কারণ এখানে গণতন্ত্রটা আছে। আপনার মুরদ হয় না, আপনার শিরদাঁড়া নেই, আপনার বিবেক আপনি বিক্রি করে দিয়েছেন। আপনি গুজরাট ফাইলস গোদরার পর করতে পারেন না, আপনি মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়ি জ্বলতে থাকে সেখানে গিয়ে আপনি মণিপুর ফাইলস করতে পারেন না। তো সুতরাং এখানে বড় বড় কথা বলতে আসছেন কেন? আমি জানি না, কিন্তু একবার আমিও অনুষ্ঠান করতে গিয়ে আমাদের প্রতিদিন থেকেও আইটিসিতে একটা সমস্যায় পড়েছিলাম। সেটা হচ্ছে কি, একটা পারমিশন ছিল না, শেষে গান গাইতে দেয়নি। সেটা হচ্ছে যে আপনার আজকে বিবেক অভিনেত্রী বলেছেন আমি কোনোভাবেই বিজেপি করি না, বিজেপি সবার সাথে নেই, কিন্তু নরেন্দ্র মোদী ভালো প্রধানমন্ত্রী, এটা যদি বলা আমার দোষে? ওনার সব কথা আমি মানলাম, শুধু এই কথা এত জ্ঞান উনি কে, কোন সংস্কারক? উনি এত কথা বলছেন, তিনটে কথা বলুন না। গুজরাট ফাইলস করেননি কেন, মণিপুর ফাইলস করেননি কেন, ইউপি ফাইলস করেননি কেন? তিনটে কথা বলুন না, উনি এত কথা বলছেন কেন? সেই সময় মজা আছে। এবং এত কথা তিনি বলছেন যে তিনি বিজেপি করেন না, যদিও আজকে এই ট্রেলার লঞ্চ ব্যর্থ হওয়ার পর বিজেপি পার্টি অফিসে বসে তিনি ট্রেলার লঞ্চ করেছেন। উনি তো বিজেপির পার্টি অফিসে বসে ট্রেলার লঞ্চ করছেন, মানে বিজেপি কুৎসাগুলো ওনাকে দিয়ে করিয়েছে। বিজেপির এটা ইভেন্ট যে আজকে ওনাকে দিয়ে এই ভিডিওটা দেখাবে, দেখিয়ে নিজেদের কিছু লোক মিছিল করবে। জন্মাষ্টমীর দিন ভাবতে পারেন এরা হিন্দু, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে চারপাশে, আর বিজেপি বাংলাকে অপমান করতে ব্যস্ত। এরা রাখির দিন নবান্ন অভিযান করে, জন্মাষ্টমীর দিন বাংলাকে অপমান করে, নিজেরা মুখে হিন্দু বলে। ভেজাল হিন্দু, জালি হিন্দু, 2 নম্বরই হিন্দু এগুলো। অন্যান্য রাজনৈতিক দল তারা বলছে আজকে কিছু হোক না হোক সিনেমাটার উপকার হয়েছে, সিনেমাটা হিট করেই দিল এবং প্রচুর মানুষের আগ্রহ তৈরি হলো সিনেমাটা দেখা। এইভাবে হিট হয় না, কোনো আগ্রহ নেই, খুব হাড়ে হাড়ে বুঝতে পারবেন। বিশিষ্ট যারা শিল্পী আমাদের সমাজে তারা বলছেন স্বাধীনতা সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত। কি দেখবো, কেন দেখবো, কারা দেখবো, শাসক দল এরা বলে, এবং কি তৈরি করব সেটারও একটা মাপকাঠি থাকা উচিত। কি দেখবো এটা যদি স্বাধীনতার হয়, তাহলে কি দেখাবো সেখানেও একটা দায়িত্বশীলতার প্রশ্ন থাকা উচিত। স্বাধীনতার নামে আপনি একটা রাজ্যকে বেছে বেছে মেলাইন করা, এটা হতে পারে না। আপনি সমাজে ওইভাবে আপনি বিষ ছড়াতে পারেন না। এবার আপনি বিষটা দিয়ে বলবেন মানুষ দেখে বলুন যে আপনি খাবেন নাকি খাবেন না, আর আপনি বিষটা দেবেন কেন? বলছি, প্রধানমন্ত্রী বারংবার মুখ্যমন্ত্রী বা আপনারা এই বিএসএফ এর কথা বলছেন, অথচ প্রধানমন্ত্রী ইনফিল্ট্রেশন নিয়ে করা। আরে কাল এগুলো তো হয়ে গেছে, বিকেলবেলা পূর্ণাঙ্গভাবে হয়ে গেছে। কেন্দ্রের অধিকৃত চা বাগান যেগুলো, সেগুলোর স্কুলের যা বাচ্চারা, তারা সাধারণত দেখা যায় ওই চায়ের গাড়ি এইভাবে যাওয়া আসা করছে। রাজ্য সরকার উদ্যোগ নিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আলিপুরদুয়ারে 5টা এবং জলপাইগুড়িতে 6টা রুট করেছে এবং প্রায় 3 কোটি টাকা দিয়ে বাস কিনেছে। এবং রাজ্য সরকার উদ্যোগ নিল, যেখানে প্রভিডেন্ট ফান্ডে টাকা নেই বলে জানিয়েছে। কেন্দ্রীয় সরকার তো চা বাগানগুলো সর্বনাশ করছে, ওখানে
চা শ্রমিকদের মজুরি থেকে শুরু করে চা শ্রমিক বস্তির যা উন্নয়ন, পরিকাঠামো, তাদের জীবনযাত্রা, বিভিন্ন ভাতায়, সমস্তটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরো দস্তুর পাশে থাকছে। তাদের বাচ্চাদের ক্ষেত্র, যাতায়াত, যাবতীয় অন্য সমস্ত কিছু তাদের যা কল্যাণ তৃণমূল কংগ্রেসের সরকার করছে। এই কারণেই তো তারা সাময়িকভাবে কেউ কেউ বিজেপির দিকে গেলেও সব ফিরে আসছে। আমার ছোট্ট প্রশ্ন আছে, বলছি আরাবুল ইসলাম তো সাসপেন্ড, আপনাদের দল থেকে সাসপেন্ডেড, অথচ দেখা গেল 15 আগস্টে তৃণমূল ভবনের রাজ্য সভাপতির পাশে দাঁড়িয়েছে। কি করা যাবে, তৃণমূল হচ্ছে মানুষের দল, সমুদ্রের মতো। আমাদের পথচারী যদি কেউ যান সামনে দিয়ে, তারাও তৃণমূল ভবনে যদি এসে বলেন আমি এক গ্লাস জল খাবো, আমরা তাকে বসিয়ে জল খেতে দিই। তো সুতরাং আর তিনি আমাদের পুরনো কর্মী, তো ফলে এখন কখন তিনি এসছেন একটা জাতীয় পতাকার বিষয়, হয় নাকি এইসব ভাবে। বীরভূমে কংগ্রেসের সভাপতি হিসাবে প্রাক্তন রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই সেখানে দলীয় কর্মীদের মধ্যে একটা গোষ্ঠীকন্দল সামনে উঠে আসছে। এমনকি তারা যেটা বলছেন যে উনি তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে আবার কংগ্রেসে ফিরে এসছেন, উনি থাকলে দলের ফল ভালো হবে। কংগ্রেসের প্রবলেম, কোনো মন্তব্য করবো। ঠিক, তোমার